হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। ভয়েস টোন শুনি বুঝতে পারছো যে শরীরের অবস্থা খুব খারাপ, ঠান্ডা জ্বর। ওকে, ওই কারণে দুদিন কোনো ভিডিও আসেনি, তার জন্য সরি। আমি বলেছিলাম যে প্রত্যেক দিন 30টা করে প্রবলেম সলভ করাবো, তো সেটা কন্টিনিউ অবশ্যই হবে। হ্যাঁ, আজকে হচ্ছে 3 নাম্বার দিন, থার্ড ডে, ঠিক আছে। যে 30টা 60টা প্রবলেম আমরা প্র্যাকটিস করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আজকে আমি সমস্ত কোশ্চেন তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে নিয়ে এসেছি। একদম যে দেখবে সাজেস্টিভ পেজটা আছে, সেই সাজেস্টিভ পেজের ইউনিট 1 থেকে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। দেখো, পরপর 30টা কোশ্চেন সলভ করাবো। সবার অনুরোধ রাখার চেষ্টা করছি। অনেকে এটা চাও যে স্যার কোশ্চেন ব্যাংক থেকে করান, অনেকে এটা চাও যে স্যার এবিটিএ থেকে করান, ঠিক আছে। তো সবার অনুরোধ রাখা হবে, কোনো চিন্তা নেই। জাস্ট স্টে করে যাও, যেগুলো সলভ করাচ্ছি সেইগুলো ভালো করে সলভ করো, বারবার করে খাতায় প্র্যাকটিস করো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো চলো, ক্লাস 12 সেমিস্টার 3 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে। দেখো, যদি বলে যে ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে মনে রাখবে সবসময় কিউ বাই এপসাইলন নট। শুধু ঘনক বলে নয়, যে কোনো 3D ফিগারের মাঝে যদি কোনো তড়িৎ আধান থাকে, তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স, এইটা যে কোনো একটা মনে করো তল, হ্যাঁ, এর ভেতরে আধান আছে কিউ, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু হবে কিউ বাই এপসাইলন নট। ফাই ইজ ইকুয়ালস টু হবে কিউ বাই এপসাইলন নট। এইটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স। হ্যাঁ, মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আধান বাই এপসাইলন নট। এই আধানটা কি? কিউ এনক্লোজড। কিউ এনক্লোজড মানে ভেতরে যতটুকু আধান আছে ততটুকু আধান। এবার তুমি যখন একটা ঘনকের কথা বলবে, সেই ঘনক তো একটা বদ্ধ কোনো একটা জিনিস চারিদিকে ঘেরা আছে, তাহলে তার মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন নট। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স অর্থাৎ 6টা তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। কিন্তু যদি তোমাকে বলতো যে একটা তলের মধ্যে দিয়ে কত, তাহলে যেটা হতো ফাই ড্যাশ ইজ ইকুয়ালস টু কিউ বাই 6 এপসাইলন নট। কারণ 6টা তলের মধ্যে দিয়ে যদি এপসাইলন নট হয়, তাহলে একটা তলের মধ্যে দিয়ে কত? 1/6 করে দেবো। তাহলে যেটা পেয়েছিলাম সেটা দিয়ে 6 ভাগ করে দেবো, ব্যাস। তারপরে দেখো অনুরূপ প্রশ্নতে কি বলছে। অনুরূপ প্রশ্নতে বলা হচ্ছে একটি আধান কিউ একটি ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত, ঘনকটি 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে। দেখো, যখন বলবে শীর্ষবিন্দুতে, তার মানে কি? শীর্ষবিন্দু মানে হচ্ছে এই জায়গায় যখন অবস্থিত, এইটা মনে করো ঘনক। তো এই ঘনকের শীর্ষবিন্দু বলতে যেটা বোঝাচ্ছে এই জায়গায়। তো এই আধানটা কিন্তু 8টা ঘনকের কাছে শেয়ার হবে। এই দিকে একটা মনে করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তো তো 1 2 3 4 ওপরে 4টে ঘনক থাকবে, আবার নিচে 4টে ঘনক থাকবে। তো 8টা ঘনকের সঙ্গে একটা আধান, হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স শেয়ার করছে, ইলেকট্রিক ফ্লাক্স শেয়ার করছে। তাহলে একটা ঘনক কত করে পাবে? একটা ঘনক যেটা পাবে সেটা হচ্ছে মোট তো কিউ বাই এপসাইলন নট, তাহলে একটা ঘনক হবে কিউ বাই 8 এপসাইলন নট, ঠিক আছে। কিউ বাই 8 এপসাইলন নট মনে রাখবে। হ্যাঁ, পরীক্ষায় এলে ভাবনা চিন্তার কোনো দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার মার্ক করবে। তারপরে দেখো কি বলছে। বলছে 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কৃতকার্য কত করতে হবে। দেখো, তুমি যদি একটা আধানকে মনে করো এইখানে একটা পজিটিভ আধান রেখে দিয়েছো, ঠিক আছে, এর চারপাশে আর একটা আধানকে তুমি ঘুরিয়ে নিয়ে আসছো। মনে রাখবে তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল। সংরক্ষী বল মানে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। স্যার, সংরক্ষী বল কাকে বলে? যে বলের দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না, শুধু প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করে, তাকে বলা হবে সংরক্ষী বল। তাহলে তড়িৎ বল যদি একটা সংরক্ষী বল হয়, তড়িৎ বলের অধীনে তুমি একটা আধানকে একবার ঘুরিয়ে আনছো, মানে প্রথম বিন্দুও যা শেষ বিন্দুও তাই। তাহলে ডাব্লু ইজ ইকুয়ালস টু, তুমি যেটা করতে এফ ইন্টু এস, সেটাকে আমি বলবো এফ ইন্টু 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে কৃতকার্য কত হবে? 0 হবে। যেমন ঘর্ষণ বল, ঘর্ষণ বল কিন্তু অসংরক্ষী বল, সেটা সংরক্ষী বল নয়। ঘর্ষণ বলের ক্ষেত্রে তুমি কোন পথে যাচ্ছ সেটা ডিপেন্ড করে, কিন্তু তড়িৎ বল, চৌম্বক বল, মহাকর্ষ বল, এই বলগুলো কিন্তু সংরক্ষী বল। এখানে পথ ম্যাটার করে না, প্রথম বিন্দু এবং শেষ বিন্দু ম্যাটার করে। বুঝতে পেরেছো? বেশ, তাহলে কত হলো? 0 জুল হয়ে যাবে অ্যান্সার। দেখো, এইচএস 2024-এ কিন্তু কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। বেশ, দেখো অনুরূপ প্রশ্নটা তোমরা বাড়িতে করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে, ঠিক আছে, একই ধরনের কোশ্চেন। তারপরে দেখো কি বলছে। বলছে দুটি আধান আছে, তো এই দুটি আধানের প্লাস কিউ এবং প্লাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি ক্যাপিটাল কিউ আধানকে স্থাপন করা হলো। সংস্থাটি যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে ক্যাপিটাল কিউ আধানের মান কি
কি হবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো কি বলছে, একটু বুঝিয়ে বলি। বলছে এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে, ঠিক আছে? তো এই আধানটা কত? এই আধানটা প্লাস কিউ, এই আধানটাও প্লাস কিউ। তুমি মধ্যবিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রেখে দিয়েছো। তো এই ক্যাপিটাল কিউ এর মান কত হলে এই গোটা সিস্টেমটা, মানে এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে? স্যার সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে প্রত্যেকটা আধানের ওপর মোট ক্রিয়াশীল বল শূন্য। আমি যদি ধরি যে এই আধানটা এ, এই আধানটা বি আর এই আধানটা সি, তাহলে এ আধানের ওপর ক্রিয়াশীল বল যদি শূন্য হয় তুমি কি বলবে? দেখুন স্যার, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটা আর, আবার স্যার এইটাও কিন্তু আর, ঠিক কি না? তাহলে যখন এখানে এই আধানটা এর ওপর বল প্রয়োগ করছে তখন যে বলটা হবে সেটা হবে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এইটা F1। আবার যখন এইটা এর ওপর বল প্রয়োগ করছে তখন সেটাকে আমি F2 ধরছি, তখন কি বলবো? যে কিউ স্কোয়ার বাই 2r তার হোল স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার বাই 4r স্কোয়ার, ঠিক কি না? এবার মোট বল শূন্য, তবেই তো সাম্যাবস্থান বলবো। তাহলে মোট বল যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো F1 প্লাস F2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে তাই যদি হয়ে যায় কিউ কিউ বাই আর স্কোয়ার, কিউ কিউ বাই আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4r স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আমি যদি কিউ বাই আর স্কোয়ার কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে 0 করে দিই তাহলে তুমি দেখো পাবে কিউ প্লাস কিউ বাই 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি তুমি যেটা পেয়ে গেলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। ব্যাস, তাহলে ক্যাপিটাল কিউ এর মান যদি মাইনাস কিউ বাই 4 হয় তাহলে গোটা সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমি কি করলাম? আমি এই আধানের ওপরে মোট বল দেখলাম, এ কত বল দিচ্ছে দেখলাম, এ কত বল দিচ্ছে দেখলাম, দিয়ে দুটো বলকে প্লাস করে 0 করে দিলাম, কারণ সাম্যাবস্থায় মোট বল 0 হয়। ব্যাস, আমি কিন্তু উত্তর পেয়ে গেলাম। বলো, আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে উত্তর হয়ে গেল মাইনাস কিউ বাই 4। দেখো এইচএস 2023-এ এসেছিল। অনুরূপ প্রশ্ন তোমরা বাড়িতে করবে, তোমাদের জন্য কাজ দিয়ে গেলাম। 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত হবে? 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। দেখো একটা কথা বলি, এই যে কোশ্চেনটা কেন এতবার দিয়েছিল, 15, 8, 6, 98 কেন দিয়েছিল? তোমার মনে কোশ্চেন আসছে না যে এত সহজ কোশ্চেন এতবার কেন দিয়েছিল? এর একটা কারণ কি জানো? তোমাকে যদি বলি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, তুমি বলবে স্যার 100 সেন্টিমিটার। তোমাকে যদি বলি 1 কেজি সমান কত গ্রাম, তুমি বলবে 1000 গ্রাম। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়ে গেল, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। সবসময় এসআই থেকে সিজিএসে যখন আমি আসি তখন সংখ্যাটা বড় হয়, কিন্তু এখানে সংখ্যাটা ছোট হয়ে গেল 1/300, এটা ব্যতিক্রম। বেশিরভাগ স্টুডেন্ট এটা গুলিয়ে ফেলে, 1 ভোল্ট সমান 300 স্ট্যাট ভোল্ট লিখে দেয়, কিন্তু এটা নয়, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। এক্ষেত্রে এটা ব্যতিক্রম, এটা তুমি প্রুফ করেও দেখতে পারো, ঠিক আছে? যদি কি করে আসে জানতে চাও আমি সেটাও বলে দিচ্ছি। দেখো, তুমি যদি লেখো যে ভি, ভি সমান কি বলতো? ডাব্লু বাই কিউ, জুল পার কুলম। তাহলে 1 জুল পার 1 কুলম সমানই তো 1 ভোল্ট। তাহলে 1 জুল মানে কত আর্ক? 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর্ক, আর 1 কুলম মানে 3 ইন্টু 10⁻, 1 কুলম মানে কত স্ট্যাট কুলম? 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম, স্ট্যাট সি, ঠিক আছে? তাহলে বলো তো কি হবে? কেটে কুটে গেল 1/300, আর্ক বাই স্ট্যাট কুলম, তার মানেই কিন্তু স্ট্যাট ভোল্ট। তাহলে দেখো উত্তর হয়ে গেল 1/300 স্ট্যাট ভোল্ট। ব্যাস, এইভাবে কিন্তু এটা আসে, ঠিক আছে? তো এই কনসেপ্ট কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে একটি তড়িৎ দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা এত আধান দিয়ে তৈরি। বেশ, এই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি কি বলতে চাইছে। বলছে এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে। তড়িৎ দ্বিমেরু কি স্যার? তড়িৎ দ্বিমেরু মানে একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান, মাঝে একটা দূরত্ব বজায় রেখেছে আর। বেশ, সরি আর নয়, এটা আমরা নিয়েছিলাম দেখো মনে করে 12, ঠিক আছে? যখন প্রমাণ করেছিলাম, ওয়ান শট দেখে নেবে, আমি ওয়ান শটে এটা করিয়েছি। তো মিডিলে তুমি যদি একটা দূরত্ব নাও, হ্যাঁ মিডিলে একটা দূরত্ব তুমি এইটা নিয়ে নাও, মাঝের দূরত্বটাকে আমি আর ধরলাম, তো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? দেখো একটা জিনিস, এখানে বলেছে 2 মিলিমিটার আর বলেছে 10 সেন্টিমিটার, তার মানে এটা কিন্তু অনেক বেশি। তার মানে আমি বলতে পারি আর ইজ মাচ মাচ গ্রেটার দেন এল। তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করতে পারি? ডাইরেক্ট ফর্মুলা আছে, লম্ব সমদ্বিখণ্ডক স্থিত কোনো বিন্দুর উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি তুমি দেখো, ই ইকুয়াল টু কে
ইন্টু, হ্যাঁ, পি বাই আর কিউব, কে ইন্টু পি বাই আর কিউব। কে মানে তো 9 ইন্টু 10⁹9, আর পি মানে কত? পি মানে হচ্ছে কিউ ইন্টু 12, 12 হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে সেটা কিউও তোমাকে বলে দিয়েছে। আমার মনে হচ্ছে এখানে জায়গা হবে না, দেখো এই ছবিটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এই ছবিটা আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, তাহলে কিউ পি কত? পি হচ্ছে গিয়ে পি দ্বিমেরু ভ্রামক, কিউ গণিত 12, 12 মানে মধ্যবর্তী দূরত্ব, তাহলে কিউ বলা আছে কত? 20 ইন্টু 10⁻⁻6, আর মাঝের দূরত্ব কত? 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ মিটার। আর কিউব, আর কিউব মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত? 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10 ইন্টু 10⁻² মিটার। এবার কিউব আছে, তাহলে 10 কিউব তো হলোই, ইন্টু 10⁻² হতো -6 হয়ে যাবে। ব্যাস, তাহলে কেটে দিলাম, সব এসআইতে নিয়ে চলে এলাম। এসআইতে নিয়ে চলে এলে দেখো এইটা 10 কিউব, এই দেখো 9 আর 3 থাকলো 6, আর নিচে আবার কিউব আছে, তাহলে এখানেও কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো জাস্ট একটা 10 কিউব, ঠিক আছে। বেশ, 10 কিউব, তাহলে 9 দুয়ে 18, 18 দুয়ে 36, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হবে 36-এর ফ্যাক্টর আসবে, এটা একটাই আছে, এই দেখো 36 ইন্টু 10⁴, ব্যাস হয়ে গেল। তাহলে এই ফর্মুলা তোমার যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 6 দেখো, এপসাইলন নট তড়িৎভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে। বেশ ভালো কথা। তারপরে ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ব্যাস এক্ষুনি বলে দিলাম, আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি। যদি একটা তল বলে তাহলে 6 দিয়ে ভাগ করে দেবে, আর যদি 6টা তল বলে তাহলে ভাগটা করবে না, কিউ বাই এপসাইলন নট হবে শুধু। বেশ, পেজটাকে একটু ছোট করে দিই, চলো দেখো কি বলছে। তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণ কত? মনে রাখবে, তড়িৎ বলরেখা সমবিভব তলকে অলওয়েজ 90 ডিগ্রিতে ছেদ করে, ঠিক আছে, লম্বভাবে ছেদ করে, তাহলে 90 ডিগ্রি হবে অ্যান্সার। কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব Vx কেবলমাত্র x এর ওপর নির্ভর করে এবং Vx ইকুয়াল টু ax মাইনাস bx এর কিউব, মানে তড়িৎ বিভবের ইকুয়েশনটা তোমাকে বলে দিয়েছে। ওকে, নো প্রবলেম। দিয়ে বলছে এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। আচ্ছা, কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে? তোমাকে ভি বলে দিয়েছে, ভি বলে দিয়েছে ax মাইনাস bx এর কিউব। আচ্ছা, যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে, যদি তোমার কাছে এই ছবিগুলো যদি ক্লিয়ার দেখা না যায় ভিডিওতে, যদি অসুবিধা হয়, আমি তা অনেকটা জুম করে দিয়েছি, যদি অসুবিধা হয় তাহলে তোমরা বই থেকেও কিন্তু কোশ্চেনগুলো দেখতে পারো, ঠিক আছে। তো কি বলেছে? Vx ইকুয়াল টু ax মাইনাস bx এর কিউব। বেশ, তাহলে Vx ইকুয়ালস টু ax মাইনাস bx এর কিউব। এবার আমাকে যদি ই বের করতে বলে, আমি বলবো ই সমান মাইনাস ডিভিডিএক্স, ডেরিভেটিভ চালাও, তাহলে কত হবে বলো? মাইনাস এ, ঠিক আছে, মাইনাস 3bx এর স্কোয়ার, মাইনাসটা গুণ করে দাও, তাহলে 3bx এর স্কোয়ার মাইনাস এ হলো, এইটা তুমি ই পেয়ে গেলে। এবার ই যদি 0 হয় তাহলে 3bx স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে রুট এ বাই 3b। তাহলে কোঅর্ডিনেটটা কত হবে? এক্স অক্ষের উপরে এইটা, আর ওয়াই অক্ষ 0, তাহলে রুট এ বাই 3b, 0, রুট এ বাই 3b, 0। দেখো ক্লিয়ার, রুট এ বাই 3b, 0, ব্যাস হয়ে গেল। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখবে, হ্যাঁ। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কি বলছে দেখো, বলছে একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি এবং অবস্থান এক্স এর মধ্যে সম্পর্ক বলা আছে। তো 0.5 মিটার বিন্দুতে অবস্থিত 2 ইন্টু 10⁻⁻6 আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িৎ আধান কত বল অনুভব করবে? একটা সিম্পল কথা বলি, কোনো তড়িৎ আধান কিউবের ওপর তড়িৎ বল যদি বের করতে বলে, সবসময় একটা ফর্মুলা মনে রাখবে, এফ সমান কিউ ই, এর বাইরে কিন্তু কোনো ফর্মুলা নেই তড়িৎ বল বের করার। কিন্তু স্যার আমি ই জানি না, এই ইটা বের করার জন্যই কিন্তু তোমাকে এই ভি এর ইকুয়েশনটা বলে দিয়েছে। তাহলে ভি সমান কত বলেছে? 5 প্লাস 4x এর স্কোয়ার। ওকে, তাহলে ই সমান মাইনাস ডিভিডিএক্স, এইটা তুমি জানো, এখনই বলে দিয়েছি। তাহলে 5-এর ডেরিভেটিভ তো 0, তাহলে এইটা হবে -8x। বেশ, এবার দেখো
এই এক্স এর ভ্যালু বলে দিয়েছে 0.5, মানে -8 ইন্টু হাফ, তাহলে -4। তাহলে ই পেয়ে গেলে -4। তাহলে এখানে তুমি যদি কিউ বসাও, কিউ বলে দিয়েছে কি একটা ঋণাত্মক তড়িৎ আধান 2 ইন্টু 10⁻⁻6। তাহলে এ তো এমনি -2 ইন্টু 10⁻⁻6, আবার ই তো সেও মাইনাস, সেটা কত -4। ব্যাস, তাহলে বসিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 8 ইন্টু 10⁻⁻6 নিউটন এত বল কাজ করবে। 8 ইন্টু 10⁻⁻6 নিউটন বল কাজ করবে। দেখো, আশা করি ক্লিয়ার, 8 ইন্টু 10⁻⁻6 নিউটন বল কিন্তু কাজ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে কিউ মানের আধানের 8টি দ্বিমেরুকে একটি ঘনকের অভ্যন্তরে রাখা আছে, ঘনকের তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে। দেখো, এইটা জানতে গেলে আগে তোমাকে জানতে হবে দ্বিমেরু কি। দ্বিমেরু মানে হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, -Q আর +Q যদি এরকম ভাবে অবস্থান করে, তাহলে এই সিস্টেমটাকে বলবো আমি দ্বিমেরু। তাহলে দ্বিমেরুর মোট আধান কত? স্যার, দ্বিমেরুর মোট আধান +Q - Q দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে দ্বিমেরুর কোনো মোট আধান নেই স্যার, দ্বিমেরুর মোট আধান 0, দ্বিমেরুর কোনো মোট আধান নেই। তাহলে একটা দ্বিমেরুকে যদি আমি, একটা কেন, যদি 50টা দ্বিমেরুকেও আমি কোনো ঘনকের ভেতরে রাখি, তাহলে তার তড়িৎ আধান 0। আর তড়িৎ আধান যদি 0 হয়, তাহলে ফাই ইকুয়াল টু 0/ε0 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হবে? তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে 0। ঠিক আছে, কারণ ভেতরে যদি আধান না থাকে তাহলে আমরা তড়িৎ ফ্লাক্স পাবো না। তুমি দেখছো আধান আছে, কিন্তু যতটা প্লাস আছে ততটাই তো মাইনাস আছে, ইকুয়াল টু 0। বেশ, 1 কুলম্ব তড়িৎ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে? খুব ভালো কোশ্চেন। 1 কুলম্ব তড়িৎ আধান থেকে, স্যার আমরা এক্ষুনি পড়লাম বলরেখার সংখ্যা ফাই ইকুয়াল টু Q/ε0, ঠিক কিনা? এবার আপনি যখন 1 কুলম্ব বলবেন তখন এটা হবে 1/ε0। ব্যাস, উত্তর হয়ে গেল তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স 1/ε0। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে। আচ্ছা, এগুলো ইরেজ করে দিই। দেখো, বায়ু মাধ্যমে দুটি বস্তু কণাকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। 10 ESU তড়িতাধানকে কণা দুটির ভিতর কিভাবে বন্টন করলে ওদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল সর্বাধিক হবে এবং বিকর্ষণ বল সর্বাধিক হবে এবং সর্বাধিক বিকর্ষণ বলের মান কত হবে? তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 203 পেজে এই কোশ্চেনগুলো কিন্তু সব আছে। ওকে, একটা কথা মনে রাখবে, মনে করো আমি তোমাকে আধান দিলাম, ঠিক আছে, এই আধানটা আমি তোমাকে দিলাম, বললাম এই আধানটা ভাগ করো, দিয়ে এরকম করে সরিয়ে দাও। কত করে ভাগ করলে এই ক্রিয়াশীল বলটা সর্বাধিক হবে? মনে রাখবে, তুমি যদি অর্ধেক করে ভাগ করো, মনে করো এইটা কিউ আছে, তাহলে এইটাকে তুমি যদি Q/2 করো, এইটাকে তুমি যদি Q/2 করো, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে সমভাবে। যদি সমভাবে বন্টন করি তাহলে ক্রিয়াশীল বল হবে সর্বাধিক। বোঝা গেল কি বললাম? সমভাবে বন্টন করলে ক্রিয়াশীল বল হবে সর্বাধিক। এবার বলের মান কত হবে? বলের মান হবে F সমান, ঠিক আছে, F সমান, আচ্ছা সিজিএসে দিয়েছে, তাহলে ডাইরেক্ট আমি Q2/r² লিখবো। 1/4πε0 এখানে কোনো দরকার নাই, কারণ এটা সিজিএসে দেওয়া আছে। তো Q1 তো ভাই Q/2, তার মানে 10 যদি আধান হয় তাহলে 5 ইন্টু 5 আর দূরত্ব কত? 5, তাহলে 5 কেটে গেল, তাহলে উত্তর হবে 5 ডাইন। কি ব্যাপার, ভুল হচ্ছে কেন ভাই? 10 ESU আধানকে দুটি কণার মধ্যে সমানভাবে বন্টন করে দিলাম, বিকর্ষণ বল সর্বাধিক হবে কত করে? 5 করে ভাগ করলে, তাহলে 5 × 5 = 25। ও R² না, আরে নিচে R² হয়, এক্সট্রিমলি সরি, 5² হচ্ছে গিয়ে 25। তাহলে এটা কেটে গেল, তাহলে 1 অ্যান্সার হবে 1। তাহলে উত্তর হবে 1 ডাইন। বলো ক্লিয়ার? উত্তর হবে কি? 1 ডাইন। 1 ডাইন, সমভাবে 1 ডাইন। ওকে, বেশ, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 13। দেখো, শূন্যস্থানে 10 কুলম্ব আধান আছে, ঠিক আছে, শূন্যস্থানে কি আছে? 10 কুলম্ব আধান রাখা আছে। বেশ ভালো কথা। একটি 2 কুলম্ব আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে যত কাজ করতে হবে তা হলো। দেখো, যখনই বলবে একটা আধানকে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, কৃতকার্য কত করতে হবে, সঙ্গে সঙ্গে এটা হবে W সমান Q ইন্টু ∆V। ∆V মানে বিভব পার্থক্য। ঠিক আছে স্যার, বিভব পার্থক্যের ফর্মুলা কি? এবার বিভব পার্থক্যের ফর্মুলাটা বলি, তার জন্য এটা একটু ছোট করে দিতে হবে। এখানে দেখো,
বিভব পার্থক্য যদি তোমাকে আমি বলতে চাই, তাহলে ভি সমান জেনারেলি হয় কিউ বাই আর, অবশ্যই একটা কে থাকে, ঠিক আছে, এসআই হলে কে থাকবে, কে কিউ বাই আর। বেশ ভালো কথা, সেখানে আমি যাচ্ছি না। এবার তাহলে আমি যখন লিখবো যে ডাব্লু সমান কিউ ইন্টু ডেল ভি, তখন তুমি কিউটাকে তো রেখে দিলে, ডেল ভি মানে কত, ডেল ভি মানে হচ্ছে কি ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, তাহলে কিউটাকে রাখলাম, ঠিক আছে, ভি টু, ভি মানে কত, কে কিউ বাই আর, তাহলে কেটাকেও আমি বাইরে বের করে দিলাম, 9 × 10⁻৯। ওকে, আর কিউ বাই আর, কিউ বাই আর এর কথা যদি আমি বলে থাকি, তাহলে কিউটা হচ্ছে আচ্ছা আচ্ছা 10 কুলম, কেন বলো তো? এবার এখানে একটা টুইস্ট আছে, কৃতকার্যটা কেন করতে হচ্ছে সেটা দেখো। এইখানে মনে করো একটা আধান আছে, ক্যাপিটাল কিউ আধান, তুমি একটা স্মল কিউ আধানকে এখান থেকে এখানে নিয়ে আসছো, এখান থেকে এখানে কাকে নিয়ে আসছো, আমি আবারও বলছি স্মল কিউকে, তাহলে একে বিকর্ষণ করছে, তার এগেনস্টে তুমি নিয়ে আসছো, তবে তো তুমি কৃতকার্য করছো। তাহলে বিভবটা কার জন্য তৈরি হচ্ছে, এর জন্য তৈরি হচ্ছে, এর জন্য তৈরি হচ্ছে বলেই তো, এ বিকর্ষণ করছে বলেই তো কৃতকার্যটা করতে হচ্ছে। তাহলে যখন আমি বিভব লিখবো, তখন যাকে নিয়ে আসছি তাকে লিখবো না, যার জন্য তৈরি হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা আমি তাকে লিখবো। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এখানে কি হবে, কিউ 9 × 10⁻৯। ওকে, তাহলে কিউটা এখানে লিখবো 10 কুলম, কারণ কিউ বাই আর, তাহলে 10 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে 1/r1 মাইনাস 1/r2, 1/r1 1/5 মাইনাস 1/10, ব্যাস 1/5 মাইনাস 1/10, ঠিক আছে। আর এই যাকে নিয়ে আসছি সেইটা হচ্ছে ডাব্লু, ওই যে লিখলাম না ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এই কিউটা হচ্ছে যাকে নিয়ে আসছি। তাহলে কি বললাম, এই ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভিতে এই কিউটা হচ্ছে আমি যাকে নিয়ে আসছি, হ্যাঁ। আর আর ওই ভি এর ইকুয়েশনে, মানে ভি যখন লিখছি কিউ বাই আর, ওইটা যার জন্য তৈরি হচ্ছে সেইটা, তাহলে এখানে তৈরি হচ্ছে কার জন্য, 10 কুলম্বের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে 10 কুলম্বের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে বলে ভি এর ভেতরে ওই কিউটাকে আমি নেবো 10 কুলম্ব। আর বাইরে ডাব্লু যখন আমি কিউ ইন্টু ভি লিখছি, এই কিউ এর জায়গায় লিখবো আমি ওই 2 কুলম্ব। তাহলে এবার আমি এখানে 2 লিখে দিই, তাহলে 2 ইন্টু, হ্যাঁ, 9 × 10⁻10 ইন্টু 5 × 10 = 50 দিয়ে দিলাম, তাহলে 5 10 10 5, তাহলে 10 মাইনাস 5, ঠিক আছে, ব্যাস। তাহলে দেখো এটা 5 হয়ে গেল, 5 10 50, 10 10 কাটলো, তাহলে 10⁻9, মানে 18 × 10⁻9। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 18 × 10⁻9, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 18 × 10⁻9। বলো, আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কি হবে, তড়িৎ বিভবের মাত্রা কি হবে, পরপর পরপর আমাদেরকে বের করতে হবে। ভালো কথা, দেখি চলো। দেখো একটা কথা বলি, যখন তোমাকে বলবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আমি এটা সঙ্গে সঙ্গে জানি, কেন বলো তো, আমরা জানি পি সমান কিউ ইন্টু 2L, ঠিক আছে। তো কিউ কত, কিউ তো ভাই আইটি, আর এল তো এল, তাহলে এল আইটি, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা আমি দেখেই বুঝে গেছি এল আইটি। বেশ, তাহলে 2 এর এ কটাতে আছে, 2 এর এ এ দেখো একটাতে আছে বি সি, 2 এর এ, আচ্ছা তাহলে বি আর সি এর মধ্যে অ্যান্সার হবে, তাহলে এ কাটা ডি কাটা। বেশ, এবার আমি চেক করবো একটা, 1-এর ডি 1-এর সি, তাহলে একটা চেক করলে আমার হয়ে যাবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, স্যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখুন, আমরা জানি যে এফ সমান কিন্তু স্যার কিউই, ওকে স্যার নো প্রবলেম। তাহলে স্যার ই সমান কি, ই সমান হচ্ছে এফ বাই কিউ, ওকে ওকে ওকে, এফ সমান হচ্ছে গিয়ে এফ বাই কিউ। বেশ, এফ এর জায়গায় mL T⁻⁻² ডিভাইডেড বাই কিউ এর জায়গায় লিখবো আইটি। বেশ, তাহলে mL T⁻⁻³ আই ইনভার্স। ও ব্যাস, তাহলে কি হয়ে গেল বলো তো, তাহলে 1-এর হয়ে গেল mL T⁻⁻³ আই ইনভার্স, মানে 1-এর ডি, তাহলে 1-এর ডি কোনটাতে আছে, অপশন বি। ব্যাস হয়ে গেল, বাকি দুটো তোমরা চাইলে দেখতে পারো, হ্যাঁ অ্যান্সার বেরিয়ে গেছে বলে আমি ছেড়ে দিলাম। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেন, চলো কি বলছে দেখি, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবার একক দিয়েছে, বলছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার মানে কি, এই এখনই পড়লাম কিউ ইন্টু 2L, তার মানে কুলম্ব ইন্টু মিটার, ঠিক আছে। তাহলে কুলম্ব ইন্টু মিটার, এই দেখো কুলম্ব ইন্টু মিটার মানে একেরই কটাতে আছে ভাই, একেরই দুটোতে আছে, তার মানে এই দেখো ডি কাটা ডি কাটা এ কাটা, ঠিক আছে। এবার আমি একটা চেক করবো, 1-এর ই, 2-এর এ আছে 2-এর ডি আছে, 2 চেক করবো। এবার এপসাইলন নট দরকার নাই, এপসাইলন নট কঠিন আছে আমি দেখবো না, আমার যেটা সহজ আমি সেটা লিখবো, ঠিক আছে। আর কি আছে দেখো, তড়িৎ বিভব, তড়িৎ বিভব তো আমরা জানি ভোল্ট,
ভোল্ট মানে আবার কি? ভোল্ট মানে আবার দেখো, এখানে কিন্তু ভোল্ট আবার ডাইরেক্ট দেয়নি, ভোল্ট আবার এটা ডাইরেক্ট দেয়নি, বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে দুটো করে দিয়েছে কেন? এই যে ভোল্ট, আচ্ছা দুটো করে ইউনিট দিয়েছে। ও ওকে, তাহলে আমি আর একটা জিনিসও পেয়ে গেছি, কি বলতো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো হয়ে গেছে 4 সি। কারণ দেখো আমরা জানি এফ সমান কি? এফ সমান কিউই। তাহলে ই সমান কি? ই সমান এফ বাই কিউ। যার কাছে ফর্মুলা মনে আছে, একক কোনো ব্যাপারই নয়। তাহলে নিউটন পার কুলম, ব্যাস। নিউটন পার কুলম তো আমি পেয়েই গেলাম, ডান হয়ে গেল। তাহলে কি হলো? 4 সি। 4 সি কোনটাতে আছে বা দেখে নাও। 4 সি, 4 সি, 4 সি, 4 সি এটাতে আছে। ভাই দুটোতেই কি 4 সি আছে নাকি? 4 সি, 4 সি, বাহ খুব সুন্দর, দুটোতেই 4 সি আছে। তাহলে তিনের কি আছে? তড়িৎ বিভব। তড়িৎ বিভব মানে হচ্ছে, তাহলে কুলম ইন্টু মিটার হবে তড়িৎ বিভব। ভোল্ট মিটার আছে না, ও তড়িৎ ফ্লাক্স, এই দেখো তড়িৎ ফ্লাক্স ভোল্ট মিটার, এটা হয়ে গেছে ভি। তাহলে ভি এর বি, তাই তো 5-এর বি, 5-এর বি কোনটাতে আছে? 5-এর বি, তাহলে এইটা হবে অ্যান্সার, অপশন সি। বুঝতে পেরেছো? 5-এর বি, ব্যাস যত তাড়াতাড়ি বের করা যায় বের করে নেবো, ডান হয়ে গেল। তারপরে দেখো নেক্সট কি বলছে। নেক্সট বলা হচ্ছে, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয় 9 নিউটন। দূরত্ব বেড়ে 3D হলে বিকর্ষণ বল কত হবে? একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে এফ ভ্যারিজেস 1/d²। তা ডি যদি 3 গুণ হয়ে যায় 3D, তাহলে এফ কত হয়ে যাবে? 3 3 9, মানে এফ হয়ে যাবে F/9। এফ হয়ে যাবে F/9। ডি যদি 3D হয়ে যায়, 3 স্কোয়ার 9, তাহলে F/9 হয়ে যাবে। তাহলে F/9 হলে ছিল 9, 9/9 মানে 1 নিউটন হয়ে যাবে বলের মান, ব্যাস হয়ে গেল। তাহলে বলের মান 1 নিউটন। তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি হবে? চলো, তড়িৎ বিভব, তড়িৎ বিভব মানে কি বলতো? দেখো তড়িৎ বিভব মানে হচ্ছে ভি। স্যার ভি এর সঙ্গে ডাব্লু রিলেশন আমি জানি, কি না ভি সমান আমরা জানি W/Q। তাহলে স্যার ডাব্লু তো mL² T⁻², আর কিউ হচ্ছে IT। তাহলে mL²T⁻³ ব্যাস, mL²T⁻³ এর জায়গায় এ দিয়েছে অ্যাম্পিয়ার বলে, কোনো চাপ নাই, ঠিক আছে? আইও লেখা যাবে, এও লেখা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। তোমাদের কাছে বই থাকলে তোমরা বইও দেখতে পারো। একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব কত হবে? যখনই এরকম বলে দেবে না, তোমাদেরকে আমি শর্টকাট কিন্তু আগে শিখিয়ে দিয়েছি, আগে প্রচুর প্র্যাকটিস সেট করানো হয়েছে, 15-16টা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, সেখানে এই ট্রিক্সগুলো শিখিয়েছি। যখনই বলবে যে এরকম 27টা অভিন্ন বিন্দু, তখনই তুমি ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে। যখনই 27টা অভিন্ন বিন্দু ভেঙে গিয়েছে কিন্তু, হ্যাঁ, যদি জোড়া লাগতো সেই কেসে বলি, মনে করো জোড়া লেগেছে, জোড়া লেগে গিয়েছে, তাহলে বিভব যেটা হতো না, সেটা হতো ভি সমান 2⁻2 সরি n⁻2 ইন্টু স্মল ভি। এইটা ছোটটার বিভব, এইটা বড়টার বিভব, আর এনটা হচ্ছে জলবিন্দু সংখ্যা। তাহলে এখানে কত হতো? n⁻2 মানে 27⁻2 ইন্টু স্মল ভি। 27 মানে কত? 27 মানে হচ্ছে 3-এর কিউব, তার আবার 2/3, তাহলে 3 কেটে গেল, তাহলে 3 স্কোয়ার 9, তাহলে 9V। এবার বড়টার বলে দিয়েছে 90 ভোল্ট, তাহলে 90 সমান 9V। তাহলে ভি সমান কত? 90/9, তার মানে 10 ভোল্ট। 10 ভোল্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো 10 ভোল্ট। আশা করি ক্লিয়ার। এবার দেখো কোশ্চেন নাম্বার 19, চলো কি বলছে, খুব ভালো করে দেখবে কোশ্চেন নাম্বার 19 কি বলছে। √2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কোণে 4টি আধান আছে। 2, সব -9 করে, 2 1 -2 3 এত আধান রাখা আছে। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? চলো দেখা যাক ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হতে চলেছে। যখন তুমি একটা বর্গক্ষেত্র এখানে আঁকলে, ঠিক আছে, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, প্রত্যেকটার বাহু বলে দিয়েছে কিন্তু √2। তাহলে √2 যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এর কর্ণ কত হবে? কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2a। তাহলে কর্ণ পেয়ে গেলাম যে √2a ইন্টু √2, কারণ বাহু, সরি, এর জায়গাতেই √2 বসাবো, দেখছো খ্যাপার মতো কাজ করছি। √2 ইন্টু √2 অর্থাৎ 2। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু আমি পেয়ে গেলাম 2, বোঝা গেল? তাহলে অর্ধেক কর্ণ কত? অর্ধেক কর্ণ মানে এইটুকু, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে, আমি যদি আর ধরি, তাহলে 2/2 মানে 1, ঠিক আছে? 2/2 মানে 1, বলো ক্লিয়ার কিনা? 2/2 মানে 1, ওকে।
ডান। তাহলে এর জন্য এর জন্য এর জন্য এর জন্য চারটের জন্য কিন্তু আমি সিম্পলি যোগ করে দেবো। কেন যোগ করবো জানো? তার কারণ হচ্ছে বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তো অত ডাইরেকশন ফাইরেকশন দেখার কোনো দরকার নাই। তো তুমি সিম্পলি যোগ করে দাও, কোনো চাপ নাই। চলো তাহলে তুমি যদি যোগ করে দাও এখানে কি হবে দেখো। আরে চলো, তুমি যদি যোগ করে দাও তাহলে বিভব ভি সমান হবে এখানে কে দেওয়া আছে, কি কে 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 বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান। আচ্ছা কে কে 9 × 10⁻৯ ফর্মুলাটা জানো তো, কে ইন্টু কিউ বাই আর। বেশ, তাহলে কে এর ভ্যালুটা বের করে দিলাম 9 × 10⁻৯ কিউ বাই আর। আমি আরটাকেও বাইরে বের করে দিলাম, আর সবার জন্য 1, ঠিক আছে। কিউ কত? কিউ সবার জন্য 10⁻⁻৯, তাহলে 10⁻⁻৯ কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে কত পড়ে থাকবে? তাহলে ভেতরে যেটা পড়ে থাকবে দেখো 1 + 2 -2 + 3, সিম্পলি যোগ হয়ে যাবে কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি। তাহলে এটা কেটে কুটে গেল, 3 আর 1 4, তাহলে 4 9 36। এই 36-এর কোনো একটা ফ্যাক্টর হলে হবে, 36 ভোল্ট। অ্যান্সার মিলে গেছে, ব্যাস হয়ে গেল 36 ভোল্ট। এই তো ব্যাস। দেখো আশা করি ক্লিয়ার। অনুরূপ প্রশ্ন তোমরা বাড়িতে সলভ করো, অ্যান্সার জানাবে, ঠিক আছে। 19-এর কোশ্চেনের অ্যান্সার তোমাদের কাছ থেকে চাই। চলো কোশ্চেন নাম্বার 20 কি বলছে খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? পরস্পর থেকে 10 মিটার দূরে সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধান 5 কুলম্ব এবং 10 কুলম্ব, এদের মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে। ক্রিয়াশীল বল হলো কত? আচ্ছা 1/4πε0 এর মান দেওয়া আছে, আর কিছুই না। দেখো একদম সিম্পল ভাই, হালুয়া কোশ্চেন। হ্যাঁ, ক্লাস 8 9-এর কোশ্চেন কি বলছে? এফ ইকুয়ালস টু, তাহলে 9 × 10⁻৯ Q1 Q2/r²। Q1 5 আর 10 কত? 50, ডাইরেক্ট লিখে দেবো। আবার কি 50 ডিভাইডেড বাই r², r² মানে হচ্ছে গিয়ে 100। ব্যাস 50 2 100, তাহলে কত হবে? 4.5 ইন্টু সামথিং 4 পয়েন্ট, তো 9/2 মানে 4.5, তাহলে 4.5 ইন্টু 10⁻৯। একবার লিখতে হবে, এটা সবকটাই ওই রকমই দিয়েছে। তাহলে কত হবে? 45 ইন্টু 10⁻8। ব্যাস 45 ইন্টু 10⁻8। চলো কোনটা? এইটা 45 ইন্টু 10⁻8। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে? খুব ভালো করে বুঝবে। অক্ষীয় অবস্থানে রাখা, অক্ষীয় অবস্থানে রেখেছে তড়িৎ দ্বিমেরুর, তো বলে দিয়েছে কি না দূরত্ব হয় দ্বিগুণ, সরি প্রযুক্ত বল এফ হয়। দেখো অক্ষীয় অবস্থান মানে এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, অক্ষীয় অবস্থান মানে এখানে আছে। তাহলে ওর উপর যে বলটা কাজ করছে তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে দেখো এফ সমান কিউ ই, কিউটা আমি লিখলাম, আর ই কত? ই হচ্ছে আমি পড়েছিলাম অক্ষীয় অবস্থানে না 2p/r³, আর হচ্ছে মধ্যবিন্দু থেকে দূরত্ব। বেশ ভালো কথা। এবার যদি তোমাকে বলা হয় যে দূরত্বকে দ্বিগুণ করে দিলে, তাহলে 2 এর কিউব মানে কত? 8। তাহলে 8 যদি নিচে হয় তাহলে এই গোটাটা যা ছিল সেই এফ ড্যাশ হয়ে যাবে f/8। কত হবে? f/8। বলো ক্লিয়ার? f/8। ব্যাস। তারপরে দেখো এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িৎ কিউ রাখা হলো। তাহলে ঘনকের কেন্দ্রে বিভব কত হবে? খুব ভালো করে বুঝবে, ঘনকের কেন্দ্রে বিভব কত হবে। দেখো একটা ঘনকের কেন্দ্র থেকে তুমি যদি সেন্টার পর্যন্ত আসো তাহলে তোমাকে কতটা আসতে হবে জানো? মনে করো একটা ঘনক আমি এখানে আঁকছি, দাঁড়াও, এখানে আমি একটা ঘনক আঁকছি। ঘনক 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 কোথায় গেল? এই যে ঘনক, দেখো এই একটা ঘনক। তো ঘনকের কেন্দ্র কোনটা? এইখানে ঘনকের কেন্দ্র আছে এই জায়গাটাই। তো ঘনকের কেন্দ্র থেকে এত দূর আসতে গেলে তোমাকে তো হাফ কর্ণ আসতে হবে, মানে অর্ধেক কর্ণ বরাবর তোমাকে আসতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে একটা ঘনকের, এটা কি ঘনক বলেছে তো, কই জানো? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই তো কোশ্চেন নাম্বার 20, না কোশ্চেন নাম্বার 22। আচ্ছা তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা জানো? ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে √, হ্যাঁ, ডায়াগোনাল ডি সমান a² + a² + a², তার মানে √3 × a। এটা ঘনকের কর্ণ। এবার আমার তো চাই অর্ধেক কর্ণ। অর্ধেক কর্ণ মানে কি? অর্ধেক কর্ণ মানে এইটুকু। তাহলে অর্ধেক কর্ণ মানে হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে d/2, দ্যাট ইজ ইকুয়ালস টু √3/2 × a। বোঝা গেল? √3/2 × a। দেখো ক্লিয়ার কিনা? তো এইটার জন্য তোমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আধান আছে,
প্রত্যেকটা জায়গায় আধান আছে, প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, তো প্রত্যেকটা জায়গায় কত করে আধান আছে? কিউ করে আধান রাখা আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি কিউ করে আধান রাখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু কি বের করতে বলেছে? বিভব। বিভব তো স্কেলার রাশি। তাহলে একবার কিউ বাই আর, 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 8টা যদি থাকে তাহলে 8 গণিত কিউ বাই আর। তাহলে অ্যান্সার কত হবে? যে বিভব ভি সমান 8 গণিত কিউ বাই আর। আর আর তো তুমি পেয়েই গেছো ভাই, √3/2 ইন্টু এ। তাহলে √3/2 ইন্টু এ। তাহলে ফাইনালি তুমি যেটা পেলে যে 8 গণিত 2 গণিত কিউ বাই √3 গণিত এ। তাহলে 8 দুগুণে 16, 16 কিউ বাই √3 এ, 16 কিউ বাই √3 এ। বলো, আশা করি ক্লিয়ার। 16 কিউ বাই √3 এ। দেখো, আশা করছি ক্লিয়ার। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে? খুব ভালো করে দেখো কোয়েশ্চেনটা। বলা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি E1 হয়, একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি E2 হয়, তাহলে কি হবে? কিছুই না, একটা তড়িৎ দ্বিমেরু বলে দিয়েছে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা তো আমরা জানি। একটাতে হয় p/r3, একটাতে হয় 2p/r3। তাহলে এখানে যদি আমি ধরি E1 আর এখানে যদি আমি ধরি E2, সবসময় মনে রাখবে অক্ষীয় অবস্থানে বেশি হয় আর পারপেন্ডিকুলার অবস্থানে কম হয়। সবসময় অক্ষীয় অবস্থানে যেটা হয় ই অ্যাক্সিয়াল ইকুয়াল টু 2 ইন্টু ই পারপেন্ডিকুলার। ঠিক আছে, পি লিখে দিলাম। তাহলে এবার এখানে সেই অনুযায়ী তুমি দেখে নাও কি বলেছে। অক্ষের ওপর E1 আর ওই পারপেন্ডিকুলারে E2, তাহলে কি হবে? E1 ইকুয়াল টু 2E2। ব্যাস হয়ে গেল। E1 ইকুয়াল টু 2E2 কোথায় আছে রে ভাই? এই তো, E1 ইকুয়াল টু 2E2, এই যে এখানে আছে। E1 ইকুয়াল টু 2E2, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? টাও ইকুয়াল টু পি ক্রস ই। ডাইরেক্ট ফর্মুলা, অবশ্যই মনে রাখবে, অনেকবার করিয়েছি, আশা করি মনে আছে। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? এটাও বারবার বলেছি, এই কোশ্চেনটাও আমি বারবার বলেছি তোমাদেরকে। দেখো, আমি আবার বলে দিচ্ছি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, মনে রাখবে অবশ্যই। এই একটা পাথ, এই একটা পাথ, এইটা প্লাস, এইটা মাইনাস। ঠিক আছে, তো অসীম দৈর্ঘ্যের যখন পাথ থাকবে না, তখন এর জন্য নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হবে কিউ বাই এপসাইলন নট। সরি 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 এক্সট্রিমলি সরি ভাই, ই সমান হবে সিগমা বাই 2 এপসাইলন নট। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব। কি বললাম, বোঝা গেল? আধান মানে একক ক্ষেত্রফলে কত আধান আছে, সেইটাই হচ্ছে সিগমা। বেশ, এবার যখন তুমি এখানে একটা পজিটিভ আধানকে নিয়ে এসে ছেড়ে দেবে, এই পাথটা তো নেগেটিভ, তাহলে যখনই একটা পজিটিভকে নিয়ে এসে ছাড়বে, এ বিকর্ষণ করবে, এ বেটা বিকর্ষণ আর এ বেটা আকর্ষণ, সেই দিকটা তো একই দিক। তাহলে টোটাল ই কত হবে? ই হবে E1 প্লাস E2। এবার দুটোই তো সেম পাথ, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, মানে সিগমা বাই 2 এপসাইলন নট গণিত 2। তার মানে অ্যান্সার হবে সিগমা বাই শুধু এপসাইলন নট, যদি বায়ু মাধ্যম হয়। আর অন্য মাধ্যম হলে এখানে একটা কে লেগে যাবে, কে এপসাইলন নট। তাহলে এবার তুমি অ্যান্সারটা এখানে দেখে নাও কোনটা হবে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে বাবা? অ্যান্সারটা হবে সিগমা বাই এপসাইলন নট, কারণ মাঝের কোনো বিন্দুতে বলেছে। ঠিক আছে, মধ্যবর্তী স্থানে যদি একটা পাত থাকতো তাহলে 2 এপসাইলন নট হতো, দুটো পাতের মাঝে বলেছে সেই জন্য একটা এপসাইলন নট হবে। ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম করে প্র্যাকটিস কিন্তু আমাদের চলতে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।